আজকে তো পারছে ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি একটা হলো, আর পারচেস কমিটির মিটিং হলো। প্রথমত আমরা ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটিতে কতগুলো সিদ্ধান্ত আমরা নিয়েছি। একটা হলো আপনার এই পোর্টে অনেকগুলো গাড়ি আছে, অনেক কয়েকশো গাড়ি পড়ে আছে, ওগুলো তবে 6 বছরের পুরনো, ওগুলো ইউজেবল হবে কি না এবং ওটা ফিটনেস কিছুই হবে না, কারণ আমরা ওকে বলেছি স্ক্র্যাপ করে নিলাম করে দিতে, কারণ ওগুলো বিক্রি করলেও বাইরে এসে পলিউশন হবে, এটা হবে, সেটার জন্য ওটা পোর্ট এসে দখল করে। আর সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট হলো আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা প্ল্যান্ট হবে গাজীপুরে, যতগুলি ওয়েস্ট হয় একটা মডার্ন একটা প্ল্যান করা হবে, যেটা অন্য অন্য দেশের মতো আছে। আপনারা জানেন টোকিওর শহরের ভেতরে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট, কোপেনহেগেন আছে, অনেক জায়গায় জার্মানিতে আছে, সেইগুলো একটা গাজীপুরে একটা করবো। একটা ওটাতে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা আছে ওখানে, আর আমাদের নিজস্ব টাকা, আর এলএনজি আপনার আমদানি করার জন্য, এই তিনটা। আর এমনি পারচেস কমিটিতে যেটা সচরাচর হয়, যেমন আমরা চিনির একটু রোজাও চলে আসছে, চিনি আমরা আমদানি করার জন্য বলেছি, সয়াবিনটা আমদানি করার জন্য বলেছি, কারণ সয়াবিনের কিছুটা শর্টেজ আছে, শর্টেজ না, বাজারটা স্টেবল আছে, যেটা ওরকম থাকে। এর আগে তো সয়াবিনের দাম অনেক বেড়ে গিয়েছিল। আর আমরা সিলেট ওসমানী বিমানবন্দরে কিছু এক্সটেনশনের কাজ আছে, কিছু অসম্পূর্ণ কাজ আছে, সেটা শেষ করা হবে। আর এমনি কিছু আপনার হাওড় এলাকায় সিলেটের কিছু উড়াল কি জানি বলে, মানে রাস্তা হবে আর কি, কয়েকটা আর কি, মোটামুটি এইগুলো হলাম। বডি ক্যামেরার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেবো, ওইটা কিছু কাজ আছে বাকি, হয়তো কালকে পরশু বা নেক্সট এই কয়েকদিনের মধ্যে ওটা আমরা, কারণ আজকেটা আসে নাই না, সময় কম, খুব কমও না, কারণ ওরা যখন আসবে আমরা দেখি পারচেসিং ম্যাথডটা আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি এক্সপিডাইট করতে। নর্মাল প্রসিডিউরে অনেক সময় টেন্ডার করতে হয়, এটা করতে হয়, সেটা আমাদের যে পিপিআর যে রুলটা আছে ওটাতে আমরা সময়টা সংক্ষেপ করে ফেলব, ওটা প্রপোজালটা আসবে হয়তো। না, নাম্বারটা যায় না, বিভিন্ন জায়গায় পোর্টের বিভিন্ন জেটিতে, আবার কাস্টমসে কোনো কোনো জায়গা আছে, এইগুলো বেশিরভাগ হলো পুরনো গাড়ি। আপনারা দেখেন না থানার কাছে কতগুলো গাড়ি পড়ে থাকে, ওই রকম গাড়ি, কিছু হয়তো চলবে, কিছু হয়তো চলবে না, এগুলো আমরা ডিসাইড করেছি স্ক্র্যাপ ছাড়া এসে করার নাই। ওটার সাথে এটা আমি গুরুত্ব দেবো না। আর না, ওটা আমি জানি না, ওটা আমি অ্যাসেস করতে পারবো না, জ্বালাও পড়া করছে। না, শোনেন, পে কমিশনের কাজটা কিন্তু অত জটিল, ওরা একেবারে ইন্ডিপেন্ডেন্ট কাজ করে, ওখানে কিন্তু আমাদের কোনো রকম রোল নাই পে কমিশনে। ওইখানে সিভিল পে কমিশন, ওখানে আর্মিদের জন্য আলাদা একটা ইস্যু আছে, পুলিশের জন্য। এখন ওই তিনটা রিপোর্ট পাওয়ার পরে ওটাকে আপনার, ওই তিনটা পাওয়ার পর তো ওটাকে তো আবার কনসিস্টেন্ট লাগবে, একটা একরকম দেবে, সেটা একটু সময় লাগছে। না, আমি বলেছি যে আমাদের সময় এটা করতে পারবো কি না, এটা কিছুটা আনসার্টেনটি, কারণ এটা আবার এই তিনটা রিপোর্ট দেখে ওটাকে আবার কী বলে রিকনসাইল করতে হবে। রিকনসাইল করার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ কতগুলো প্রসেস আছে, সচিব কমিটি আছে, ওরা দেখবে, তারপরে মোপা আছে, ওরা দেখবে, তারপর ফাইন্যান্স দেখে কত সম্পৃক্ত, ওটার পরে ওটা ইমপ্লিমেন্ট করা যাবে। অতএব একেবারে আমাদের সময় যে ইমপ্লিমেন্ট করে যেতে পারো সেই জন্য আমি বলেছি যে এটা আমরা একটা পুরোপুরি একটা সেট আপ, একটা রিপোর্টটা পাওয়ার পর একটা মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব। কারণ যে আমরা যদি সেই সময়ের মধ্যে যদি এটা রিকনসাইল করতে পারি, করব। এখানে সবচেয়ে বড় অর্থের সংস্থা, বিরাট। না, ক্ষোভের সৃষ্টি হয়েছে, এটা তো ক্ষোভের সৃষ্টি হয়তো ওর একটা এটা তো আমি ইনিশিয়েটিভ নিয়ে, আমরাই ইনিশিয়েটিভ নিয়ে করেছি। এটা তো এত 8 বছরা অপেক্ষা করতে পেরেছে, এখন আমাদের এই 12 মাসে আমরা একটা চেষ্টা করছি, আমরা করবো, এতে একটা ক্ষোভের সৃষ্টি। আমার মনে হয়তো এটা একটু ধৈর্য ধরতে হবে, 7-8 বছর কিছু হয় নাই, এখন হঠাৎ করে আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিলাম, তারপর এটা খুবই বড়, তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা চেষ্টা করছি, একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব, এবং রিপোর্টটা যদি আসে তখন আগামী সরকার যে সেটা যে খুব মানে সিরিয়াসলি নেবে না আমার মনে হয় না, ওরা সিরিয়াসলি নিতে হবে, কারণ এই কাজটা করছে একটা ইন্ডিপেন্ডেন্ট, অনেক চিন্তা ভাবনা করে
3টা বিশেষ ধরনের পে স্কেল আছে, রিকনসাইল করবে। অতএব আমার মনে হয় এটা ওরা একটু ধৈর্য ধরো, এখন আর অর্থের সংস্থান আছে। এখন যদি মনে করে যে যেই পে স্কেল আছে সেই পে স্কেল যদি আমরা যদি বলে দিই ওটাই থাকবে, তো চিন্তার কোনো কারণ নেই। এখানে বাজেটের ব্যাপার আছে, তো অন্য অন্য সেক্টর আছে তো আমাদের বাজেটে। পে স্কেল ছাড়া তো আপনার স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, ওগুলো অন্য অন্য উন্নয়ন ব্যয় আছে, সেগুলো তো আমার দেখতে হবে তো। গত মাসে জাতিসংঘের 3টি সংস্থা একটি রিপোর্ট দিয়েছে এবং খাদ্য পরিকল্পনা দিয়েছে আর কি রিপোর্ট, যে আমাদের দেশে প্রায় 1,60,00,000 মানুষ খাদ্য সংকটে এবং 16 লাখ শিশু অপুষ্টির ইতে ভুগবে আর কি স্যার। তো স্যার এই অবস্থায় স্যার দেশের সংকটময় কি আপনারা? না, ওরা যেটা দিয়েছে ওদের তো হলো কতগুলো ইন্টারন্যাশনাল নর্ম আছে হিসেবে বলছে, তবে একেবারে যে বাংলাদেশের যে একেবারে হাঙ্গার মালনিউট্রিশন এমন না। আপনি দেখবেন এই সেক্টরে কিন্তু আমরা মোটামুটি পার্শ্ববর্তী অনেক দেশের চেয়েও বেটার। তবে আমরা একটু সজাগ যে একেবারে ব্যালেন্স ফুড এবং যেন খাদ্য যেন কোনো ইসে না হয়, সেটা আপনি দেখেন যে ডেইলি যে আমরা ইসে করছি। পরশু দিন আমরা তো মিটিং করলাম, ওখানে আমরা ইনশিওর করছি আমাদের যে স্টক যেন যথেষ্ট থাকে, এবং সাথে সাথে আমরা অলরেডি প্রেডিক্ট করেছি এবং প্রাইসও দেখলেন। এবার আমরা একটু সেফ সাইডে থাকার জন্য একটু দামও বাড়িয়ে দিয়েছি, ধানের দামও বাড়িয়ে দিয়েছি, চালের দামও যাতে ইসে করে হয়। দুইটা দিক আমরা দেখছি, যাতে স্টকটা বাড়ে, সাথে সাথে কৃষকের জন্য না ক্ষতি হয়, কারণ ওদেরও একটা ইসে ব্যাপার। যেমন আমরা ধান কিনছি কেন, কারণ ধান না কিনলে হয় কি, অনেকে ধান নিয়ে বসে থাকে, ওই চাতাল মালিকরা এসে কোনো কোনো ধান নিয়ে চলে যায়, মানে অল্প দামে। অতএব আমরা যতটুকু পারি আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এখন পারফেক্ট একেবারে করে ফেলতে পারবো না আমার মনে হয় না এখন পর্যন্ত কোনো ঝামেলা। এটা আপনারা জানতে পারবেন তো, ওইটা তো আমরা ডিসিশন নেবো 2 দিন পরে। বাজেট কি জানাবো আপনাদের। স্যার বলতে স্যার যে আপনারা যখন বাজেট দিয়েছিলেন এবং এডিপির যে সাইজ দিয়েছিলেন তখন বলেছিলেন স্যার যে এটা রিয়েলিস্টিক এবং প্র্যাগম্যাটিক ওয়েতে করা হয়েছে। এখন শোনা যাচ্ছে স্যার বাজেটকে আবার কমিয়ে আনা হবে। তাহলে স্যার মানে প্রশ্নটা আসছে এখানে, তাহলে কি স্যার আগের যে প্র্যাগম্যাটিক ওয়েতে বা রিয়েলিস্টিক ওয়েতে করা হয়েছিল সেটা কি তাহলে ভুল ছিল? না, ও তখন ঠিক যে ওই সময়ের কনটেক্সটে ওটা রিয়েলিস্টিক ছিল। এখন আমরা যখন বাজেট ইমপ্লিমেন্ট করি, নানা রকম ইস্যুজ আছে। প্রথম হলো অর্থের সংস্থানের ব্যাপার, এনবিআর বন্ধ থাকার ফলে আপনারা দেখেছেন রিভিউর ফলে এটা আমরা যাচাই করছি। তারপর যারা ইমপ্লিমেন্ট করছে তাদের ব্যাপারে কিছুটা ইস্যু আছে, সবাই তো ইমপ্লিমেন্ট করতে পারে না সবভাবে, অনেক রকম ইস্যু চলে আসে। তো তবে একেবারে ড্রাস্টিক্যালি একেবারে আমাদের ওই বাজেট থেকে যে এটা খুব বিরাট একটা ব্যত্যয় ঘটবে তা না, মোটামুটি কাছাকাছি। না পার্সেন্টেজ আমি এখন বলতে পারবো না। আমরা শুধু গ্রোথটা বলেছি, গ্রোথটা আমরা কমিয়েছি, তাই না? আর ইনফ্লেশনটা আমরা বলছি 7, ওটা 5 করেছি। এখন এই দুইটা মেজর জিনিস আমরা রেখেছি, আর বাকিগুলো টাকার অঙ্কগুলো খুব বেশি হেরফের হবে তা মনে হয় না। আমরা দেখি শেষ পর্যন্ত যদি কতটুকু এডিপি। স্যার এক্ষেত্রে একটা সাপ্লিমেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে রাজস্ব বোর্ড তো এমনি লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে বারবার। এই অবস্থায় পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে রাজস্ব বোর্ডের পাওনা হইল প্রায় 3,000 কোটি, একইভাবে পেট্রো বাংলার কাছে পাওনা হইল প্রায় 25 কোটি টাকা। এই বকেয়া টাকা উদ্ধার করে উদ্যোগ ওরা আমরা তারা দিচ্ছি। এখন ওরা ব্যবসা করছে স্যার। না, ওদের অনেক রকম ফ্যাক্টর আছে। ওরা যেই দামে আমরা কিনি পেট্রোলের, সেই দামে তো আমরা বিক্রি করতে পারছি না, আমরা তো প্রাইস আবার অ্যাডজাস্ট করতে পারছি না। অর্থাৎ ওদের দিকটাও আছে যে পুরাপুরি আমরা ওদেরকে অ্যালাউ করছি না ক্যালিব্রেট করার জন্য। আমরা যদি দিতাম যে তোমরা প্রাইস বাড়িয়ে দাও, তখন কিন্তু ওই জিনিসটা দিতে পারতো। সব দিক দেখতে হবে তো। না আমরা কনসার্ন যে রাজস্ব, কিন্তু রাজস্ব ব্যয়ের জন্য, রাজস্ব বাড়াবার জন্য আমরা চেষ্টা করছি যে ট্যাক্স যেন ফাঁকি না দেয়, লিকেজ যেন না, ওই দিকে বেশি দিচ্ছি। কারণ সবচেয়ে বেশি কিন্তু সে ট্যাক্সটা এফেক্ট করে রাজস্বটা ওইখানে।